আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার জামাজ পড়া শোনার জন্য। দর্শক, আজ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী। অনেক ইতিহাস ঐতিহ্যের ধারক এই রাজনৈতিক দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে অনেক কিছু অর্জনের পাশে ছিল এই দলটি। কিন্তু বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি আজ কতটুকু গণতান্ত্রিক পথে পরিচালিত হচ্ছে এবং যে দলটির এত ইতিহাস, ঐতিহ্য এবং গর্ব করার মতো অনেক কিছুই আছে তাদের, সেই গর্বের দাবিদার রাজনৈতিক দলটি আজকে কি কারণে অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি দেখলাম অনেকেই সমালোচনা করছেন, বলছেন আওয়ামী লীগ কি জীবিত না মৃত। আওয়ামী লীগের এই অধঃপতনের মূল কারণটা কি, আমরা সেটা খোঁজার চেষ্টা করব। পাশাপাশি অবশ্যই আওয়ামী লীগের যে অর্জনগুলো আছে, আমি অবশ্যই এত বড় একটা রাজনৈতিক দল দীর্ঘদিনে তাদের অর্জন সব কিছু তুলে ধরা সম্ভব হবে কিনা অবশ্যই সেটা আমি মনে করি না। তবে আমি যতটুকু সম্ভব তাদের অর্জন এবং বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে এই রাজনৈতিক দলটির যিনি নেতৃত্বে আছেন সেই শেখ হাসিনা ওয়াজেদ আওয়ামী লীগের জন্য একটি আশীর্বাদ নাকি বোঝা, আমরা সেইটুকু খোঁজার চেষ্টা করব। কথা না বাড়িয়ে দর্শক, আসি প্রথমেই এই রাজনৈতিক দলটি 1949 সালের 23শে জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রুজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে সেই দলের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে ওই সময় যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। প্রতিষ্ঠার পর থেকে বাঙালির অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং আমি এটুকু বলতেই হয় দর্শক, একটি রাজনৈতিক দল যে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে প্রতিষ্ঠিত হওয়ার কথা তার সব কিছুই ছিল এই আওয়ামী লীগের অর্জনে। ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে, ৬৬-র ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা পূর্ববর্তী যতটি আন্দোলন সংগ্রাম ছিল, সেই আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ ছিল সম্মুখ সারির একটি রাজনৈতিক সংগঠন। মানুষের স্বাধিকার আদায়ের আন্দোলনে, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে আওয়ামী লীগ ছিল সবসময়ই সোচ্চার। মূলত ৭০-এর নির্বাচনের পর যখন পাকিস্তানি কর্তৃপক্ষ নির্বাচিত প্রতিনিধি হিসাবে বাংলাদেশের আওয়ামী লীগের তৎকালীন নেতা জনাব শেখ মুজিবুর রহমান সাহেব সহ আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যখন তারা গড়িমসি শুরু করলো, তখন দেশ ও জাতির উদ্দেশ্যে ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ভাষণ দেন। তার এই ভাষণটি ছিল মূলত পাকিস্তানি বাহিনীর সাথে কিভাবে বা পাকিস্তানি কর্তৃপক্ষের সাথে কিভাবে আলোচনার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়। পাশাপাশি তিনি যখন বলছিলেন যে ইয়াহিয়া এবং বুট্টু তার কথা রাখেনি, তিনি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, তারা আলোচনায় বসার নামে গড়িমসি করিয়েছে, সময় ক্ষেপণ করিয়েছে, তারই ধারাবাহিকতায় তিনি তার বক্তব্যে ৭১-এর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণে একথাও বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবং তিনি বাঙালির ৭.৫ কোটি মানুষকে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বানও জানিয়েছিলেন। তার এই আহ্বান জানানোর পর ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অনেকে এটা নিয়ে বলছেন যে তিনি পাকিস্তানি বাহিনীর সাথে স্বইচ্ছায় আলোচনা করতে গিয়েছিলেন, আলোচনার মাধ্যমে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়। এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, তাই দর্শক আমি ওই আলোচনায় এখানে যাচ্ছি না। তবে যেহেতু তার ৭ মার্চের ভাষণে কোনো সুস্পষ্ট নির্দেশনা ছিল না স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে, তখন এটা বিতর্ক কিছুটা থেকেই যায়।
তাছাড়া তার 7 মার্চের ভাষণের কিছু অংশ যদি আপনারা শুনেন, সেখানে তিনি বারবার বলছেন যে এহিয়া এবং বুট্টুর সাথে আলোচনা করার কথা, আলোচনার প্রস্তাব, কিন্তু আলোচনা হবে বলে তারা সময় ক্ষেপণ করছিল। যাই হোক, আমি ওই বিতর্কে যাচ্ছি না আজকে এখন। তার পরবর্তীতে যখন তিনি পাকিস্তান চলে যান, খুব সঙ্গত কারণেই সমগ্র 7.5 কোটি মানুষ কিন্তু দিশেহারা ছিল। তারা অসহায়তার মধ্যে পড়ে গিয়েছিল এবং মানুষ কিন্তু বুঝে উঠতে পারছিল না যে আসলে দেশে কি হচ্ছে। ঠিক তখনই 26শে মার্চ ভোর রাতে, যেটা বাংলাদেশে সাধারণত আমরা রাত 12টার পরে হলেও বলে থাকি পূর্বের দিন, আর এই সকল দেশে আমরা দেখি যখন রাত 12টা হওয়ার পর যখনই 12টা 5 মিনিট হয়ে যায়, 1 মিনিট হয়ে যায়, তখনই বলা হয় এত তারিখ পরের দিন চলে আসছে। উনি প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। জিয়াউর রহমান সাহেব তার স্বাধীনতার ঘোষণাপত্রে বলেন, আই মেজর জিয়াউর রহমান ডিক্লারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন। পরবর্তীতে এটা নিয়ে অবশ্যই বিতর্ক আছে। তিনি দ্বিতীয়বার ঘোষণা করেন ভোর রাতের দিকে, আবার বলেন, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই এম ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সে যাই হোক দর্শক, তৎকালীন সময়ের বাস্তবতায় শেখ মুজিব সাহেবই খুব স্বাভাবিকভাবেই বাঙালির অবিসংবাদিত নেতা ছিলেন। কিন্তু খুব সঙ্গত কারণে শেখ মুজিব সাহেব যখন চলে যান পাকিস্তান, তিনি কোনো দিক নির্দেশনা দিয়ে যাননি কিংবা স্বাধীনতার কোনো ঘোষণাপত্র কারো কাছে হস্তান্তর করে যাননি বলেই এই ঐতিহাসিক দলিল থেকে পাওয়া যায়। জিয়াউর রহমানের এই স্বাধীনতা ঘোষণার সাথে সাথে সমগ্র জাতির মধ্যে একটি অনুপ্রেরণা যোগায়, একটি সাহস যোগায়, এবং এই অসহায় 7.5 কোটি মানুষ তখন বুঝতে পারে যেহেতু আমাদের পূর্ব পাকিস্তানের নাগরিক যারা এবং পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীতে যারা চাকরি করছে তারাও উই রিভল্ট বলে বিদ্রোহ করে দিয়েছে, এবং জিয়াউর রহমান সুস্পষ্টই বলেছেন উই রিভল্ট বলে তিনি স্বাধীনতার ঘোষণাপত্রটি দেন। তখন মানুষ বুঝতে পারে এখনই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে যুদ্ধে। 27 মার্চ থেকে শুরু হয় পুরোপুরিভাবেই যুদ্ধ। অসহায় নিরস্ত্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানের জন্য 17 এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার। তার নেতৃত্বেই মূলত পরিচালিত হয় মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতা সংগ্রামের। কয়েকটি সেক্টরে ভাগ করে সেই যুদ্ধ চলতেই থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও ছিলেন একটি সেক্টর কমান্ডার, আরও অনেক সেক্টর কমান্ডার ছিলেন। যাই হোক, সেই দেশ স্বাধীন হওয়ার পরপরই 72 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব রাষ্ট্র ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার পরই আওয়ামী লীগের নেতাদের সদ্য স্বাধীন হওয়া একটি দেশের, যেখানে তার অর্থনীতি ছিল ভঙ্গুর এবং যেখানে একটি সংবিধান রচনা করাই ছিল বাঙালি জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ, একটি নতুন রাষ্ট্র হিসেবে, সেখানে আওয়ামী লীগের নেতাদের সীমাহীন দুর্নীতি, আত্মীয়করণ, দলীয়করণ, প্রশাসনিক দৌরাত্ম্য এবং সর্বোপরি বাঙালির স্বাধীনতার সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু মুজিব তার নিজ পরিবারে এমনকি তার নিজ সন্তানদের কিছু বিতর্কিত কার্যক্রম, শেখ কামালের বা শেখ জামালের সেই বিতর্কিত কার্যক্রমগুলা তিনি যখন কন্ট্রোল করতে পারেননি, এক পর্যায়ে সৃষ্টি হয় আওয়ামী লীগ ছাত্রলীগ ভেঙেই জাসদ ছাত্রলীগের। তরুণ সমাজের মধ্যে প্রচণ্ড রকম তাদের জনপ্রিয়তা বেড়ে যায় এবং এক পর্যায়ে তারা শেখ মুজিব সাহেবের ক্ষমতাকেই তারা চ্যালেঞ্জ করে বসে। ঘটনার পরিক্রমায় তিনি গঠন করেন 75-এর 25শে জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থা বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী পার্টি বাকশাল। যেই বাকশাল গঠনের মধ্য দিয়ে বিলুপ্ত হয় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার, তিনি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যান রাষ্ট্রপতি। সেই বাকশালকে দেশের মানুষ সত্যিকার অর্থে ভালোভাবে মেনে নেয়নি তার নিজ সন্তানদের অপকর্মের বিষয়গুলা। ঘটনার পরিক্রমায় 75-এর 15ই আগস্ট ইতিহাসের জঘন্য এবং নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিদায় নিতে হয় সপরিবারে। তার মৃত্যুর পর সেনাবাহিনীতে এবং দেশপ্রেমিক জনতার মধ্যে দেশের সাংবিধানিক শূন্যতা দেখা দেয় এবং তারই এক পর্যায়ে 75-এর 7 নভেম্বর জিয়াউর রহমান সাহেব দেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং তিনি সাংবিধানিক স্থিতিশীলতা নিশ্চিত করেন। আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরই 1981 সালে এসেছিলেন বাংলাদেশে। মূলত জিয়াউর রহমান সাহেবের
অনুমতি দেওয়ার মধ্য দিয়েই এবং তাকে বাংলাদেশে এসে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার মধ্য দিয়েই তিনি এসেছিলেন বাংলাদেশে। এসেই তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তবে এখানে আপনার একটা যে সত্য কথা হচ্ছে, সেই বাকশাল পরিচালনা করতে থাকেন, কিন্তু তিনি কিছুদিনের মধ্যেই বুঝতে পারেন তার বাবার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাকশাল ছিল জনগণের ইচ্ছার বিরুদ্ধে, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক চেতনার বিপক্ষে। পরবর্তীতে তারা সবাই আবার আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। সেই আওয়ামী লীগ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে 3 দলের সাথে আন্দোলন করেছে। নির্বাচনে কাঙ্ক্ষিতভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা থাকলেও আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট পেতে ব্যর্থ হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আওয়ামী লীগ আবারও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের পরিক্রমায় 96 সালে তত্ত্বাবধায়ক সরকার স্থায়ীভাবে সংবিধানে রূপ নেয় এবং 4টি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আসে। তারই ধারাবাহিকতায় সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চলার প্রক্রিয়া কিন্তু বাংলাদেশে চলছিল এবং বাংলাদেশের মানুষ মনে করেছিল দেশের নির্বাচন ব্যবস্থা একটা সুষ্ঠু এবং শক্ত কাঠামোর উপর দাঁড়িয়ে ভবিষ্যতে আমাদের পথ চলাটা সুগম হবে। ক্ষমতায় এসেই তিনি সর্বশেষ 2008 সালে যখন 111-এর সরকারের মাধ্যমে ক্ষমতায় আসেন, এসেই তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে দেন এবং তার মধ্যে এক ধরনের ক্ষমতার আজীবন ক্ষমতায় থাকার এক ধরনের লোভ পেয়ে বসে। যে আওয়ামী লীগ একদিন মানুষের ভোট ও বাতের অধিকার আদায়ের সবচেয়ে বেশি সোচ্চার কণ্ঠ ছিল, সেই আওয়ামী লীগই 75-এ যেমন গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছে, আর তারই কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেবের কন্যা শেখ হাসিনা ওয়াজেদের হাত ধরে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন ব্যবস্থা আজ পুরোপুরিভাবেই বলুণ্ঠিত। তিনি 2014 সালে একটি একদলীয় নির্বাচন করেন, যেখানে 154 জন আগেই নির্বাচিত হয়। 2018-তে রাত্রেবেলায় তিনি ভোট সম্পন্ন করেন। অতি সম্প্রতি 24-এ এসে তিনি করেন আমিডামি একই দলের বিভিন্ন প্রার্থী দাঁড় করিয়ে করেন নির্বাচন, যেখানে গণতন্ত্রের বেসিক সংজ্ঞা, চয়েস এবং অল্টারনেটিভ, সেখান থেকেই তিনি দূরে সরে যান এবং করে ফেলেন একদলীয় নির্বাচন। একের পর এক এই অবৈধভাবে এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্তরে স্তরে দুর্নীতিবাজ কর্মকর্তারা সৃষ্টি হয়েছেন। সেই দুর্নীতিবাজ কর্মকর্তাদের উল্লেখযোগ্য সংখ্যক কয়েকজন হচ্ছেন পুলিশের সাবেক প্রধান বেনজির, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, অতি সম্প্রতি এই সপ্তাহেই যার ব্যাপারে নিউজ এসেছে সেই ডক্টর মতিউর রহমান। তাদের এই দুর্নীতি, রাষ্ট্রীয়করণ এবং দুর্নীতির এতটাই পেয়ে বসেছে যে দলীয় দুর্নীতি, প্রশাসনিক দুর্নীতি এবং বিভিন্ন সেক্টরে নিজস্ব দলীয় অযোগ্য অদক্ষ লোকগুলা বসানোর কারণে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সাম্য, ন্যায়, বিচার এবং মানুষের মধ্যে যে রুল অফ ল এনশিওর করা বা গণতন্ত্র নিশ্চিত করা, সেটার থেকে আজ দলটি অনেক দূরে চলে গেছে। সোশ্যাল সমাজ সহ দেশের গণতন্ত্র মানা মানুষ আজকে অহরহই বলছেন গণতন্ত্রের জন্য লড়াই করা ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটির অপমৃত্যু দেখে যেতে হচ্ছে আমাদেরকে একজন সচেতন নাগরিক হিসাবে। রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে স্তরে আজ গণতান্ত্রিক পরিবেশের পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছে মাফিয়াতন্ত্র, প্রতিষ্ঠিত হয়েছে দুর্নীতিবাজদের রাম রাজত্ব। গুম, খুন, হত্যা, রাহাজানি সহ রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে স্তরে আজ অন্যায়। এমনকি গতকালকেই আপনারা দেখেছেন জনাব ওবায়দুল কাদের সাহেব একটি কথা বলেছেন যে পুলিশের বিরুদ্ধে দুর্নীতির এইরকম ডালাও অভিযোগ করা ঠিক নয়। তারই সূত্র ধরে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে, বলা হয়েছে যে পুলিশের বিরুদ্ধে এরকম ঢালাও অভিযোগ করা যাবে না বা না করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। একজন যদি অপরাধ করে, দুর্নীতি করে, তার দুর্নীতির প্রকাশ পাবে, সাংবাদিকরা লিখবে, অনুসন্ধান করবে, দুর্নীতির চিত্রটা তুলে ধরবে। এটি তো সিভিলাইজড কান্ট্রির বাসা হওয়ার উপায় হওয়া উচিত বলে আমরা মনে করি। কিন্তু সরকারের পক্ষ থেকে এই সকল অপরাধীদের ডিফেন্স দেওয়া হচ্ছে। ডিফেন্স দেওয়া হয়েছে
বেনজিরকে। আজকেই তার উপস্থিত হওয়ার কথা ছিল দুদকে, তিনি উপস্থিত না হয়ে লিখিত বক্তব্য দিয়েছেন। তিনি আদৌ বাংলাদেশে আছেন কিনা সেটাও কেউ জানে না। বলা হচ্ছে তিনি নাকি দেশ থেকে পালিয়ে গেছেন। মূলত সরকারের ছত্রছায়ায় এই অপরাধমূলক কার্যক্রমগুলোকে তারা ডিফেন্স করছেন এবং পুরো রাষ্ট্র ব্যবস্থাকে একটি আবারও সেই ৭৫-এর ৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যে বাকশালী সিস্টেম করা হয়েছে সেই বাকশালী সিস্টেমেই ফিরে গিয়েছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। তিনি তার ক্ষমতার লোভের জন্য বিরোধী মত ও পথের মানুষকে নির্বিচারে বিনা অপরাধে দিনের পর দিন কারাগারে রেখেছেন। আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করা হয়েছে। গুমের শিকার হয়েছে এ যাবৎ পর্যন্ত বাংলাদেশে প্রায় ৭৫০ মানুষ, যার পরিবার এখনো জানে না তার আপনজন, তার ভালোবাসার মানুষ, তার প্রিয়জন বেঁচে আছে না মারা গিয়েছে। এমনকি অসহায়ের মতো রাষ্ট্রের কাছে চেয়েছে আপনারা লাশটা দিন, অন্তত মাটিটা দেওয়ার সুযোগটা দিন। অতি সম্প্রতি আরেকজন বিরোধী দলের নেত্রী বিনা চিকিৎসায় দুকে দুকে মৃত্যুবরণ করছেন। মূলত এই সবটার মূল কারণটাই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন। একজন মাত্র মহিলার ক্ষমতায় থাকার লোভ, একজন মাত্র ব্যক্তির আজীবন ক্ষমতায় থাকার লোভী আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠনকে আজ একটি মৃতপুরীতে পরিণত করেছে। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনকে আজ পরিণত করেছে মাফিয়াদের একটি সংগঠিত রাজনৈতিক গ্রুপে, বা অর্গানাইজ ক্রাইম গ্রুপ বলতে পারেন। একজন মাত্র মহিলার ক্ষমতার লোভের কারণে বিদেশি একটি শক্তির সহায়তায় গতকালকেই দেখেছেন আপনারা আরেকটা চুক্তি করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে বাংলাদেশের ভিতর দিয়ে কাউকে করিডোর দেওয়া হবে মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তে ভেজা এই বাংলাদেশের রক্তের সাথে বেইমানি। আপনি মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন, সকল দেশের সাথে সমতার ভিত্তিতে আপনার নিজের অধিকারকে আগে দেখবেন। খুব স্বাভাবিক, প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার নিজের দেশের স্বার্থকে আগে দেখে, কিন্তু তিনি তার ক্ষমতার জন্য, আজীবন ক্ষমতায় থাকার জন্য তিনি বিদেশি শক্তির ইচ্ছাটাকেই আগে দেখেন। যাই হোক দর্শক, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক। এখন আমি শুধু পরিশেষে এইটুকুই বলবো যে ইতিহাস ঐতিহ্যের ধারক আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ এখন একটি মৃত রাজনৈতিক দল। নৈতিকতার দিক থেকে তাদের অপমৃত্যু হয়েছে এবং সেই রাজনৈতিক দলের নেতৃত্বে যিনি আছেন শেখ হাসিনা ওয়াজেদ, পারিবারিক ধারাবাহিকতায় তিনি আছেন। তিনি আওয়ামী লীগের জন্য আসলে কোনো আশীর্বাদ নয়, তিনি আওয়ামী লীগের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছেন। কারণ অন্তত আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলাপচারিতায় বসলেও তারা অনেক জিনিস এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বা বলতে চান না। তবে তারা এটা বুঝেন, অনেকেই বলে থাকেন এই কাজগুলো সঠিক হচ্ছে না শেখ হাসিনা ওয়াজেদের। তিনি অনেকটা জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসে আছেন এবং তার এই অপকর্মের, তার এই আজীবন ক্ষমতায় থাকার স্বপ্নই রাষ্ট্রকে আসলে কোথায় নিয়ে যাবে সেটা আমরা জানি না। তবে আমরা আশা করব আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের মধ্য থেকেই তারা আওয়াজ তুলবেন, তাকে এই বোঝাকে, আমি আবারও বলছি, তিনি আওয়ামী লীগের জন্য আশীর্বাদ নয়, বোঝা। এই বোঝা আপনার আওয়ামী লীগের জন্য আপনি বহন করেন, কিন্তু সেই বোঝা যখন জাতির ঘাড়ে, জনগণের ঘাড়ে, রাষ্ট্রের ঘাড়ে চেপে বসে, সেই বোঝা রাষ্ট্রকে কোথায় নিয়ে যাচ্ছে। আজকে প্রশাসনিক ডিভালুয়েশন, পুলিশের দুর্নীতি, কাস্টমসের দুর্নীতি, দলীয় পদোন্নতি, মেধার পরিবর্তে দলীয় পদোন্নতি, শিক্ষা ব্যবস্থাকে ইসলাম, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, জাতীয়তাবোধ, গণতন্ত্র, মানবাধিকার, নৈতিক মূল্যবোধ থেকে সরিয়ে নিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে বিজাতীয় আরেকটি সংস্কৃতিকে সিলেবাসের অন্তর্ভুক্ত করে আমাদের জাতিসত্তাকে আজকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। পরিশেষে আমি আমার কথা দীর্ঘ না করে দর্শক বলবো যে ৭৫ বছরে দাঁড়িয়ে
যে আওয়ামী লীগ 1971 সাল পর্যন্ত ছিল মানুষের ভোট ও ভাতার অধিকার আদায়ের আন্দোলনে, স্বাধিকার আদায়ের আন্দোলনে একটি উচ্চকিত কণ্ঠ, সেই আওয়ামী লীগ ফিরে যাবে আবারও তাদের ইতিহাস ঐতিহ্যে। বাংলাদেশের এই প্রাচীন রাজনৈতিক দলটি ফিরে পাবে তাদের ইতিহাস এবং ঐতিহ্যকে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তারা আবারও শরিক হবে। তবে যতদিন পর্যন্ত আমি বিশ্বাস করি এই বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বে যে শেখ হাসিনা ওয়াজেদ আছেন, তিনি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আওয়ামী লীগ মূলত একটি চোরা কারবারিদের সংগঠন বা মাফিয়াদের সংগঠন হিসাবেই জনগণের কাছে পরিচিতি পাবে। কাজেই শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য সম্পদ নয়, বোঝা। আজকে তাদের এই উপলব্ধিটাই হোক 75 বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা সংশোধনের পথে আসুক গণতন্ত্রের পথে, ফিরিয়ে দেখ মানুষের ভোটের অধিকার। ভালো থাকবেন দর্শক, কথা হবে।